208টা সুপারিশের মধ্যে 187টা সুপারিশে আমরা একমত। তৃতীয় দফার মতো জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংস্কার রিপোর্টগুলো নিয়ে বসছিলাম। গতবার যেখানে আমরা সমাপ্ত করেছিলাম সেটা হচ্ছে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ আমরা আলোচনা করেছি। নির্বাহী বিভাগের একদম শেষ দফা ছিল অ্যাটর্নি সার্ভিস। অ্যাটর্নি সার্ভিস সৃষ্টি করার জন্য স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের প্রয়োজনীয়তা থাকলেও আমরা এটা নীতিগতভাবে একমত হয়েছি যে এটা তারাও একমত যে অ্যাটর্নি সার্ভিস করা দরকার জেলা পর্যায়ে, তবে সেটা আইনের মাধ্যমে করতে হবে এবং এটা কনস্টিটিউশন উল্লেখ করার প্রয়োজন নেই। সে আইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে প্রথমে 10% নিয়োগ দিয়ে এটা ট্রায়াল অ্যান্ড এরর ভিত্তিতে একটা এক্সপেরিমেন্ট করা হবে। তারপরে সেটা যদি ফলপ্রসূ হয় এই অ্যাটর্নি সার্ভিসের পরিধি আরও বাড়ানো যাবে। এটা ওনারাও মোটামুটি একমত। বিচার বিভাগ দিয়ে শুরু করি। আজকে যেটা আমরা শুরু করলাম, বিচার বিভাগের প্রথমে আসে সংবিধানের যে অংশটা বিচার বিভাগের, সেটা হচ্ছে আর্টিকেল 94 থেকে আর্টিকেল 117 পর্যন্ত। এখানে 20টা আর্টিকেল আছে। এখানে কয়েকটি আর্টিকেলে ওনারা সংশোধন এবং পরিবর্তনের প্রস্তাব করেছেন। তার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে প্রথম কথা হয়েছে। ওনাদের প্রস্তাব হলো যে স্থায়ী বেঞ্চ যেন বিভাগগুলোতে করা হয়। তা আপনারা জানেন যে 8ম সংশোধনী একটা ছিল সংবিধানের, এটা অবশ্য সামরিক শাসক এরশাদের সময়। তখন সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের জন্য স্থায়ীভাবে যে বিধান আনা হয়েছিল কনস্টিটিউশনে, সেটা চ্যালেঞ্জড হয়ে পরে এটা অসাংবিধানিক ঘোষণা করা হয়। তো সুপ্রিম কোর্টের এটা স্থায়ী হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন সংবিধানের মৌলিক কাঠামোর সাথে যায় না এবং সাংঘর্ষিক, এবং একটা যেহেতু কনস্টিটিউশনের উপরে একটা জাজমেন্ট আছে তখনকার, এটা বাতিল করার জন্য। তা আমরা বলেছি যে সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য আর্টিকেল 100-এ প্রভিশন আছে যে এইটার উপরে যেন কম্পালশন একটা আনতে পারি আমরা জুডিশিয়ারিকে, যেন আমরা এখানে কনস্টিটিউশনে একটা প্রভিশন করতে পারি অথবা সাবসেকশন করতে পারি ওখানে, যাতে প্রতি বছর প্রয়োজনীয় সংখ্যক সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য এখানে একটা বাধ্যবাধকতা আরোপ করা যায়। তাতে একই ফাংশনটা করা যাবে। আর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অথবা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটা কমিশন করার কথা ওনারা এখানে করেছেন। তা আমরা এটা নীতিগতভাবে একমত। বলেছি যে এটা সংসদে আলোচনা করতে হবে, কারণ সংবিধানে একটা নতুন প্রভিশন অ্যাড করা প্রয়োজন হবে, যাতে জাজেস, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগের ক্ষেত্রে কি কি বিধিবিধান কিভাবে করা সম্ভব ইত্যাদি আমরা বিস্তারিত এখানে আলাপ করছি না, সেটা আমরা নীতিগতভাবে একমত। তবে এটা একটা নতুন বিধান যুক্ত করতে হবে সংবিধানে। 95-এ আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার আবদ্ধ, কিন্তু সব কিছু আমরা আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে করতে চাই। এটা আর্টিকেল 95(2)-তে বিচারকের যোগ্যতার মানদণ্ড এগুলো নির্ধারণ করা আছে। তার মধ্যে একটা নতুন ক্রাইটেরিয়া ওনারা এখানে প্রেসক্রাইব করেছেন, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনের অধ্যাপকদেরকেও যাতে বিচারক হিসেবে নিয়োগ করা যায়। আমরা বলেছি এই বিষয়টা যে প্রস্তাবিত আইন আছে অথবা এখন যে আইনটা করার চেষ্টা করছে যে বিচারক নিয়োগ অধ্যাদেশ, যেটা এখন হাইকোর্টে চ্যালেঞ্জড হয়েছে বিভিন্ন কারণে, সেই যোগ্যতার ক্ষেত্রে এখানে এই বিধানটা তখন আইনে করা যাবে। আমরা নীতিগতভাবে একমত। এখন সাংবিধানিক কমিশন করার জন্য ওনারা বেশ কয়টা অঙ্গকে সাংবিধানিকভাবে আবার কনস্টিটিউশনের প্রতিষ্ঠান হিসেবে নিয়ে আসার জন্য বলেছেন। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং আরও একটা কমিশন সৃষ্টি করার জন্য বলেছেন, যেটা এখন নাই এক্সিস্টেন্সে, স্থানীয় সরকার কমিশন। তা আমরা বলেছি প্রত্যেকটা কমিশনকে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, সেটা জটিলতা সৃষ্টি হবে। বিদ্যমান আইন দিয়ে যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো স্ট্যাটিউটরি অর্গান হিসেবে সেইভাবে থাকা উচিত। তারপরও আমরা বলেছি আমরা আরও আলোচনা করব, যদি এটা সাংবিধানিকভাবে আমরা যদি তাদেরকে
স্বীকৃতি দিতে পারি সংবিধানে এনে। এরপরে জরুরি অবস্থা বিষয়ে কিছু প্রভিশন ওনারা করেছে, জরুরি অবস্থা জারি করবে, সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে। আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই। আর জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যাতে মৌলিক অধিকার সহ কিছু কিছু অধিকার যে নাগরিকদের স্থগিত থাকে সেগুলো স্থগিত রাখা যাবে না এবং আদালতে মামলা করতে পারবে। কিন্তু আমরা বলেছি যে জরুরি অবস্থা তখন জারি করতে হয়, সেটা সংসদ এবং শাসন বিভাগের মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয়, তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না। সেই বিষয়ে ওনারা আরেকটু চিন্তা করবেন বলেছেন, আমাদেরকে জানাবেন। আর প্রজাতন্ত্রের নাগরিকতন্ত্রের সম্পত্তি, এটা তো আসলে হবে প্রজাতন্ত্রের সম্পত্তি, এগুলা রাষ্ট্রের কি কি সম্পদ থাকবে সেটা বর্তমান বিধানে যেভাবে আছে সেইভাবে ওনারা সন্তুষ্ট নয়। এটাকে আরও স্পেসিফাইড করতে চান যে রাষ্ট্রের যেমন গভীর সমুদ্রে প্রযোজ্য অধিকারসমূহ, খনিজ সম্পদ, মূল্যবান সামগ্রী এবং ব্লু ইকোনমি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এগুলো রিডিফাইন করতে চান। তা আমরা বলেছি এটা আমরা একমত, তবে বিশেষজ্ঞ পর্যায়ে আরও একটু আলোচনা করে যাতে কোনো কিছু বাদ না যায়, আবার অনেক কিছু যেন আমরা অতিরিক্ত ইনক্লুড না করি রাষ্ট্র সম্পত্তিভাবে, সেটা পরীক্ষা করতে হবে, আমরা একমত। একইভাবে 143(2) এটাও প্রজাতন্ত্রের সম্পত্তি সম্পর্কিত। এটা আমরা বলেছি যে এখন যে বিধান আছে ওখানে সাফিসিয়েন্টলি ডিফাইন করা আছে, এটা নতুন করে আর প্রস্তাব করার দরকার নেই। আর আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে আমরা বিগত দিনে আপনাদের সাথে আলোচনা হয়েছে, এখানে আবার সেটা রিপিট করা হয়েছে জুডিশিয়ারির ক্ষেত্রে। এখানে কেন আসলো সেটা আমরা আমাদের বোধগম্য নয়, কারণ অলরেডি আর্টিকেল 145 ক এটা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কি কি বিধান প্রযোজ্য পার্লামেন্টে উত্থাপনের ক্ষেত্রে, রাষ্ট্রপতিকে জানানোর ক্ষেত্রে এবং সামরিক প্রতিরক্ষামূলক যে চুক্তিগুলো সেটা ক্লোজ সেশনে উত্থাপনের ক্ষেত্রে বলা আছে স্পেসিফিক। তো সেই জন্য আমরা বলছি এটা অপ্রয়োজনীয়, এটা অলরেডি আছে। আর রাষ্ট্রের সংজ্ঞার মধ্য থেকে বর্তমানে যে আর্টিকেল 152-তে যে সমস্ত সংজ্ঞার আর্টিকেলটা আছে সেখানে রাষ্ট্র বলতে সংসদ এবং এক্সিকিউটিভ আর স্ট্যাটিউটরি যে প্রতিষ্ঠানগুলো আছে আর কি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এগুলোকে রাষ্ট্র বলা হয়। কিন্তু ওনারা রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে বিচার বিভাগকে ইনক্লুড করতে চান। তা আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে আসলে রিপাবলিক ইনক্লুডস এভরিথিং, অল দি অর্গানস অফ দি স্টেট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার সহ সকল কিছু। কিন্তু রাষ্ট্র বলতে এখানে রাষ্ট্রের সংজ্ঞা পৃথিবীর বিভিন্ন জায়গার ইনস্ট্যান্স আমরা টেনে দিয়েছি। এই জন্যই রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে জুডিশিয়ারিকে রাখে নাই, বিকজ সমস্ত মামলাগুলো আপনারা দেখবেন হয় রাষ্ট্র বনাম অথবা রাষ্ট্র আরেকজনকে সু করে, সুড এবং ক্যান বি সুড কথাটা লেখা আছে। তো এইখানে যদি রাষ্ট্র নিজে বিচার বিভাগ হয় তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, রাষ্ট্র বনাম জুডিশিয়ারি হয়ে যাবে তখন, অথবা জুডিশিয়ারি বনাম জুডিশিয়ারি হয়ে যাবে। সেই জন্য এটা একটা আইডিয়া আছে, রাষ্ট্রবিজ্ঞানে আরও অনেক বিতর্ক আছে, তো এটা ওনারাও চিন্তা করবেন। তো এটা দিয়ে রাষ্ট্রের তেমন কোনো বেশ কিছু পরিবর্তন হবে এমন কিছু নয়। তো সুতরাং সংজ্ঞার ক্ষেত্রে আমরা এখনও ওনাদের সাথে আলোচনা করেছি, ওনারা আলোচনা করবেন, দেখবেন। এই হচ্ছে সংবিধান সম্পর্কিত আমাদের। আমার কাগজটা দাও, কোনটা? ওইখানে আছে, এটা ধরো। আমি আপনাদের সুবিধার্থে কালকে কিছু হোমওয়ার্ক করে কিছু জিনিস, কোনটা আপনারা হয়তো প্রায় সময় জিজ্ঞেস করেন যে কতগুলো একমত হলেন, কতগুলো একমত হলেন না। আসলে কোন কোন বিষয়ে একমত হয়েছে সেই সমস্ত বিষয়ে অনেক, আপনারা যদি জিজ্ঞেস করতেন যে কী কী বিষয়ে দ্বিমত হয়েছেন সেটা সুবিধা হতো, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। যেমন আমি প্রথম থেকে বলি, বেশি সময় নিতে পারবো না আজকে। যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে সংবিধান যেহেতু আজকে এখন ক্লোজ করতেছি, এরপরে অন্য বিষয় নিয়ে আমরা শুরু করব। প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বে। তো ওনারা এখনও আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি। এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ইনক্লুড করা যায় কিনা, বলছি খুবই যায়, এটা আমরা নেব এখানে।
আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র জনগণতন্ত্রী বাংলাদেশ, সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোনো স্ট্রং পজিশন না, সেটা আমরাও মনে করি। আর অন্যান্য বিষয়ে দেখেন রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রদর্শন, নাগরিকত্ব, সংবিধানের এই যে 7-এর ক এবং খ বিলুপ্তি, এটা অলরেডি ভার্ডিক্টে আছে, 15th অ্যামেন্ডমেন্টের বিলুপ্ত হয়ে গেছে। এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত। তাহলে এখানে 4, 5টা 6টা হয়ে গেল না? আর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভাগে যে বিদ্যমান সংবিধানের আর্টিকেল 8, 9, 10 এবং 12 ওনারা বিলুপ্ত করে এখানে নতুন একটা ভাগের কথা বলেছেন। অন্যান্য আর্টিকেলগুলোকে নিয়ে একটা ওনারা অনেকগুলো বিধান মৌলিক অধিকারের মধ্যে শিফট করে এখানে আর কিছু কিছু ইনক্লুড করতে বলছেন। তবে আর্টিকেল 8, 9, 10 এবং 12 বিলুপ্ত করার যে প্রস্তাবনা দিয়েছেন আমরা একমত। এবং আমরা এখানে প্রপোজ করেছি যে তদস্থলে পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থা, এই আর্টিকেলগুলো যা ছিল তা প্রতিস্থাপন করা হোক। আর ওনারা মৌলিক অধিকারের এখানে যেহেতু ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ওনারা ডিলিট করার পক্ষে মত দিয়েছেন, আমরা সেটার সাথে একমত। তো তারা বলেছেন যে এখানে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা লেখা যায় কিনা? আমরা বললাম যে লেখা যায়, আমরা একমত। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার শব্দাবলী আবার এখানে মৌলিক অধিকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আনা যায় কিনা? বলছে আমরা একমত। কিন্তু এই ভাগের আর্টিকেল 13, 15, 17, 18 ক, 19, 20, 23, 23 ক ও 24 এগুলো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ওনারা শিফট করে ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে বলবৎযোগ্য অধিকার হিসেবে ওনারা প্রস্তাব করেছেন যাতে সংবিধানে আসে। তো এইখানে আমাদের যুক্তি ছিল যে আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো আছে সেইগুলোর যদি সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করা হয় তাহলে এটা রাষ্ট্র এগুলো এনশিওর করতে বাধ্য থাকবে। কারণ ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওর্ড বাই দি স্টেট, এটা হচ্ছে স্টেট পলিসি। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে যে সমস্ত বিষয়াদি এখানে উল্লেখ আছে এগুলো সবগুলো যদি বলবৎযোগ্য ফান্ডামেন্টাল রাইটসের অধিকারের মধ্যে নিয়ে আসি তাহলে পরে রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক এবং কালচারাল যে সমস্ত রাইটগুলো থাকে আর কি, মানুষের কালচারাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস যেগুলো আছে এগুলো রাষ্ট্রের এফিসিয়েন্সি এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে। তো সেই জন্য আমরা বলেছি এটা আপনারা আরও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তো ওনারা বলেছেন যে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে আর্টিকেল 26 থেকে শুরু করে আর্টিকেল 47 পর্যন্ত এই সেকশনগুলোতে আমরা ফান্ডামেন্টাল রাইটসে আর কি কি অ্যামেন্ডমেন্ট আনতে পারি বা সুপারিশ করতে পারি, এগুলো আমরা একটা ড্রাফট আকারে দিলে সেগুলো আমরা আবার পুনঃপরীক্ষা করে আমরা তাদেরকে জানাতে পারবো। এই বিষয়ে এইটুকু একমত হয়েছে। আমি যেমন মৌলিক অধিকারের ক্ষেত্রে নতুন নতুন যে ওনারা যেটা বলেছেন যে রাষ্ট্রে ইন্টারনেট প্রাপ্তির ন্যায়সঙ্গত অধিকার, সকল নাগরিকের জরুরি চিকিৎসা প্রাপ্তির অধিকার, ভোক্তা সুরক্ষা অধিকার, ন্যূনতম ন্যায্য মজুরি অধিকার ইত্যাদি এগুলো বিবেচনা করা যায় কিনা ফান্ডামেন্টাল রাইটসে, আমরা বললাম যে এটা আমরা পরীক্ষা করে দেখব। তবে ইন্টারনেটের ক্ষেত্রে তো একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে যে এটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। এখানে মজার বিষয় হচ্ছে যে এটা অলরেডি এনশিওর্ড, শুধু রাষ্ট্রের কাজ হবে এটা যেন বন্ধ না করা। তো সুতরাং এটা একটা অলরেডি ইনক্লুড হয়ে গেছে বলা যায়। পরপর 2 বারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা গতবারও বলেছি যে আর্টিকেল 48 সাবসেকশন 3 পর আর একটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কী কী ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। সেটা অনেক বিষয়াদি থাকবে, এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না। সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে। আর এখানে যাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা যায়, একটা ব্যালেন্সড গভর্নমেন্ট এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করা যায় সেই বিষয়টা আমাদের অঙ্গীকার, সেই জন্য আমরা কাজ করছি। আর ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে যে আমরা একমত নই, কেন একমত নই সেটা প্রতিদিন বলেছি, আজকে না বললেও হবে। আর প্রধানমন্ত্রীর
মেয়াদের ব্যাপারে এবং সংসদের উভয় কক্ষের বিষয়ে একটা বলা আছে যে ওনারা 4 বছর করছেন, আমরা বলছি 5 বছর হওয়া উচিত, রাখা উচিত। আর প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে, সেটা ওনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, তবে সেটা এখনও আমরা ফর্মালি পাইনি। আমরা যেটা আমাদের দলের অবস্থান, সেটা আমরা আগেও বলেছি যে পরপর 2 বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে। সেখানে আমাদের যুক্তি হলো, যদি আমরা ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসাবে কাজ করতে দেই এবং যদি কেয়ারটেকার সরকারটা ইন প্লেস হয়, যেটা হয়েছে মোটামুটি, তাহলে পরে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায়, তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেন অথরিটি হিসাবে, সেক্ষেত্রে সেই পার্টিরই সেটা স্বাধীনতা থাকা উচিত। তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে, সেটা পার্টির স্বাধীনতা, যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের। আর একটা বিষয় এখানে আছে যে কি ব্যক্তি, সেটা আরও পরে আসে, আমি এখনই বলি, যাতে 3টি পদে না থাকেন, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা। এখানে যে মেজরিটি পার্টি, পার্লামেন্টে একটা সংসদীয় দল হয়, সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন। নেসেসারিলি যে পার্টির চিফ হবেন এমন তো কথা নেই, এরকম ইনস্টেন্স অনেক আছে, কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত, অপশন রাখা উচিত। আর প্রধানমন্ত্রী যিনি হবেন, এটা দেখা যায় যে পার্লামেন্টে এটা একটা ট্রেডিশন, মানে সিন্স দ্য ইনসেপশন অফ দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যে প্রধানমন্ত্রী কিন্তু সংসদ নেতা হয়। কিন্তু কোনো কোনো দেশে সংসদ নেতাকে আলাদাও করেছে, এরকম নজির আছে। বাট এখানে সংসদ নেতার কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, সংসদ নেতা কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় লিড করেন সেরকম নয়, এটা আলাদা এন্টিটি। এটা সংসদে কিছু কার্য থাকে, স্পিকার সংসদ নেতার সাথে আলাপ করে সেই কার্যগুলো করেন এবং বিভিন্ন বিষয়ে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিজেই সে লাস্ট স্পিচটা দেন বিভিন্ন বিষয়ে। তো এখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা অনেকটা অবিচ্ছেদ্য অংশের মতো, কিন্তু ইন প্র্যাকটিস দেখা গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এটা থাকাই সর্বোত্তম পার্লামেন্টের পার্টি বিভিন্ন কাজকর্মের জন্য। এটা এমন না যে একটা প্রধানমন্ত্রীর মতো আর একটা পোস্ট, সেটা নয়। তো যাই হোক, আমাদের এটা রুলস অফ প্রসিডিওর অনুসারে কয়েকটা জায়গায় শুধু সংসদ নেতার উল্লেখটা আছে, যেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওরে থাকে আর কি, সেটা হচ্ছে বিধি। সেই বিধিতে সংশোধনী এনেও সংসদ নেতার ফাংশনগুলো রিঅ্যারেঞ্জ করা যাবে, রিডিফাইন করা যাবে, সেটা অন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে এইখানে অন্যান্য বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা হয়েছে, যেমন আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য 14 জন একমত, উপদেষ্টা পরিষদের কার্যাবলীর ক্ষেত্রে যে রুটিন ওয়ার্ক করবে সে বিষয়ে একমত, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে যে পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্য থেকে একজনকে নির্বাচিত করা হবে, মনোনীত করা হবে, সেটা একমত। তারপরে কোনো আইনসভার সদস্য স্থানীয় সরকারের এখতিয়ারাধীনটা গুরুত্বপূর্ণ, কোনো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো পদে এমপিরা অধিষ্ঠিত থাকতে পারবেন না, এটা আমরা নীতিগতভাবে একমত। তবে এটা পার্লামেন্টে আলোচনার একটু দাবি রাখে। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট বলে আর কি, জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত, এবং তবে এটা আইন প্রণয়নের মাধ্যমে করা হবে সেটা আমরা বলছি। স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয়, মানে যেটা রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত যে প্রতীক থাকে, সেই প্রতীকটা বরাদ্দ করা হবে না, এই বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। স্থানীয় সরকার, এটা আমাদের দাবি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে 4টা স্তর এখানে ওনারা উল্লেখ করেছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, এই বিষয়ে আমরা একমত। এখানে আপনি বলতে পারেন জেলা পরিষদ কোথায় গেল, সেটা পরে দেখা যাবে। ওনারা 4টা স্তর করেছেন, আমরা সেটার মধ্যে একমত, 4টা স্তর। তারপর প্রতিরক্ষা কর্ম বিভাগে আর্টিকেল 61 and 63-তে ওনারা কিছু সুপারিশ করেছে, এটা আমরা দেখেছি যে এক্স্যাক্টলি এগুলা বর্তমানেও বিধৃত আছে সংবিধানে, এটা সশস্ত্র বাহিনীর অধিনায়কত্বের বিষয় আছে রাষ্ট্রপতি। তো এগুলো পুনরায় উল্লেখ করার প্রয়োজন নেই। আর শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে
এইটা আমরা বলেছি আমরা মোটামুটি একমত, তবে এটা আরও বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যেহেতু শৃঙ্খলা বাহিনী বলতে আর্টিকেল 152 অনুসারে কনস্টিটিউশনের এটা ইনক্লুড সশস্ত্র বাহিনীর 3 বিভাগ সহ পুলিশ সহ এবং রাষ্ট্র কর্তৃক আরও যে সমস্ত বাহিনী নির্মাণ করা হয় সেগুলো সবগুলো মানে শৃঙ্খলা বাহিনী হিসাবে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 152 অনুসারে শৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত আছে। সুতরাং ঢালাওভাবে আমরা শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি একটা এখানে প্রভিশন রাখি হঠাৎ করে সেটা একটু ইমব্যালেন্সড হয়ে যেতে পারে, সেই জন্য আরও এটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার। একটা জিনিস ঐক্যমতে আসা যায়, কিন্তু রাষ্ট্রের বিষয়, এটা সংবিধানের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়, সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে। আইন বিভাগের ক্ষেত্রে, আইনসভার ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি যে আমরা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টে একমত, ওনারা সেটার নাম প্রস্তাব করেছেন, আমাদের প্রস্তাব থেকে নিয়ে আপার হাউসের নাম সিনেট, লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ, আমরা একমত এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি সেই জন্য। আর নিম্ন কক্ষের ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে যে আগে বারটা পার করলো সেই পদ্ধতি যেটা বলে আর কি FPTP পদ্ধতিতে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সেটা ওনারা প্রস্তাব করেন, সেটা এখন প্রচলিত, এখন যেটা প্রচলিত আমরা একমত। আর নিম্নকক্ষের মানে উচ্চকক্ষের না নিম্নকক্ষের 400 আসন, তন্মধ্যে 100 নারী আসনের জন্য সংরক্ষিত, এটা তো আমাদের প্রস্তাব ছিল, এটা আমরা একমত। তবে নারী সংরক্ষিত আসনগুলোর নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত আছে। আর 21 বছর বয়স যে এমপিদের জন্য সেটা আমরা ভিন্নমত পোষণ করেছি। 2 জন ডেপুটি স্পিকার হবেন, একজন বিরোধী দল থেকে, একজন সরকারের, 2 জনই বিরোধী দল থেকে আপার হাউস এবং লোয়ার হাউসে, এটা আমাদের প্রস্তাব, আমরা একমত। এবং সংসদের মেয়াদ 5 বছর হবে আমাদের প্রস্তাব, ওনারা 4 বছর করেছেন। আর আর্টিকেল 70 সম্পর্কে কি আজকেও বলতে হবে? এভরিডে বলে যাচ্ছি, আমাদের প্রস্তাব আগের মতোই আছে। আর সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে বিরোধী দলীয় সদস্যদেরকে আমরা বেশ কিছু স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হওয়ার জন্য আমরা নিজেরা প্রস্তাব করেছি, ওনারা সবগুলো করতে বলেছিলেন, সেটা বাস্তবায়ন হতো না। সেই কমিটিগুলো কোনটা কোনটা হবে আমরা আরও আলোচনার মধ্যে দিয়ে ঠিক করব। এরপরে সংসদের উচ্চকক্ষ 100 আসনে ওনাদের প্রস্তাব, আমাদেরও প্রস্তাব ঠিক আছে, আমরা একমত, মেয়াদ 5 বছর হবে। আর হচ্ছে সংসদের উচ্চকক্ষের ফাংশন সম্পর্কে নিম্নকক্ষের পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে একবার যাবে, 1 মাসের মধ্যে তারা বিবেচনা করে আইদার অনুমোদন অথবা মতামত সহ ফেরত পাঠাবে নিম্নকক্ষে। এই পর্যন্ত ওনাদেরও প্রস্তাব, আমাদেরও প্রস্তাব। ওনাদের অবশ্য অন্যরকম প্রস্তাব ছিল, ওনারা সংশোধিতভাবে বলেছেন, আমরা একমত হয়েছি। এখন সংসদের উভয় কক্ষের 2/3 ভোটে সংসদের মানে সংবিধান সংশোধন হবে, এই বিষয়ে একমত। তবে এরপরে যে গণভোটের ব্যবস্থা ওনারা বলেছেন, এই বিষয়ে আমরা আগেও বলেছি যে গণভোট সব বিষয়ে হবে না। সংবিধান সংশোধনের কিছু আর্টিকেল থাকে, প্রিয়াম্বল মানে প্রস্তাবনা, তারপরে মৌলিক অধিকার ক্ষেত্রে সেকশন 8 মানে আর্টিকেল 8 এবং 48, 56 এবং আর্টিকেল 142 যেটা সংবিধান সংশোধনের বিভিন্ন উপায় বলা আছে, এইগুলোর পরিবর্তনের ক্ষেত্রে বর্তমানে ছিল না, 15th অ্যামেন্ডমেন্টে তো গণভোট পার করে মানে এই যে আওয়ামী লীগ সরকার বাতিল করে দিয়েছিল, বাট কোর্টের ভার্ডিক্টের মাধ্যমে 15th অ্যামেন্ডমেন্ট যেটাকে চ্যালেঞ্জড হয়েছে ওখানে এসে গেছে, গণভোটকে রিইনস্টেট করা হয়েছে। সেই বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে গণভোট হওয়া উচিত না। তবে আমরা এখানে প্রভিশন রেখেছি, মানে প্রস্তাব রেখেছি, যদি ভবিষ্যতে পার্লামেন্ট যদি আরও কোনো আর্টিকেল চেঞ্জের ক্ষেত্রে গণভোটের জন্য বিধান রাখতে চায়, সেটা ভবিষ্যৎ পার্লামেন্টের বিষয়। আর হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন, আন্তর্জাতিক চুক্তি, আমরা বলেছি যে প্রতিরক্ষা চুক্তিগুলো, সামরিক চুক্তিগুলো, সেটা সংসদে উত্থাপনের ক্ষেত্রে ক্লোজ সেশনটা বর্তমান আর্টিকেল 145 খুব সম্ভবত উল্লেখ আছে, সেই ক্ষেত্রে 145 ক সে উল্লেখ আছে, সেটা ফলোড করা যায়, এখানে বিস্তারিত আছে। আর হচ্ছে অন্যান্য চুক্তিগুলো, বায়োলেটারেলগুলো সংসদে পরবর্তীতে উপস্থাপন করা যাবে, সেটাও ওখানে উল্লেখ আছে 145। তো সেটা নাথিং নিউ। আর রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়ায় যে ওনারা যে প্রস্তাব দিয়েছেন যে উভয় কক্ষের 2/3 ভোটের মধ্যে দিয়ে অভিশংসন হবে, আমরা একমত। ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমরা একমত, শুধু ন্যায়পাল আইনগুলো যথোপযুক্ত সংশোধন করে যোগ্যোপযোগী করার জন্য ওনাদের যে প্রস্তাব, সেটা আমরা সম্পূর্ণ একমত।
এরপরে বিচার বিভাগ নিয়ে আমরা তো আলোচনা করেছি, এখানে আমরা আগেই আপনাদের সাথে কথা বলে ফেলেছি মনে হয় বিচার বিভাগ সংক্রান্ত। জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা করেছি। জনপ্রশাসন সংস্কার কমিশনের যে সমস্ত বিষয়ে আমরা একমত এবং অন্যান্য মত, সেটার কাগজ একটা আপনাদেরকে দিয়েছিলাম, আশা করি সবার হাতে সেটা আছে। এখানে আমরা যথেষ্ট এক্সারসাইজ করেছি। জনপ্রশাসন সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদন, আমি শর্ট প্রতিবেদনের কথা বলছি না, হ্যাঁ না প্রতিবেদনের মধ্যে নাই, বিস্তারিত প্রতিবেদন আমরা আলোচনা করে দেখেছি। আমরা এটা বিস্তারিত পরীক্ষা করে দেখেছি। মোট 208টার মতো সুপারিশ এই জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে আছে। তো এখানে আমরা আপনাদেরকে একটা সামারি আকারে দিয়েছি, কোনটা কোনটা কি কি হেডলাইন আছে, একেবারে বিস্তারিত, এটা 8-10টা পেজ, আরও বেশি হবে মনে হয়, আপনাদেরকে দিয়েছি যে কোনটার হেডলাইন কি এবং কোনটাতে আমরা কি মতামত দিয়েছি। এখানে 208টা সুপারিশের মধ্যে 187টা সুপারিশে আমরা একমত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে। আংশিক একমত 5টা, একমত নই 11টা, এবং মন্তব্য সহ আমরা ভিন্ন মত দিয়েছি 5টা। এগুলোর বিষয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে আমরা এই যে আংশিক একমত এবং নীতিগত একমত, এর মধ্যে 5টার পরেও আমরা যে একমত নই দিয়েছি, ওর মধ্যেও কিছু কিছু আমরা নীতিগতভাবে একমত হয়েছি। সেটা বিস্তারিত এখন এখানে আমার মনে হয় বলার প্রয়োজন নেই। আপনারা এখানে যে হেডলাইন আছে, আমরা যার এগেনস্টে একমত দিয়েছি সেগুলো তো পাবেন। আর স্প্রেডশিটের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ স্প্রেডশিটে ওনারা 26টা সুপারিশের বিষয়ে উল্লেখ করেছিলেন, ওইখানে আমরা আলাদাভাবে মতামত দিয়েছি, এখানে আর এটা উল্লেখ করব না। এই গেল জনপ্রশাসন। আমি যদি আপনারা চান পরে আবার জনপ্রশাসন নিয়ে সামারিলে হয়তো বলতে পারি। হ্যাঁ, এটা আবার বলবো। আর এটাও রাখুন, এটা নির্বাচন কমিশন। আচ্ছা, নির্বাচন কমিশন আমি শুরু করি, কেমন? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টে আমরা বিস্তারিত রিপোর্টে 243টি সুপারিশ পেয়েছি। এই 243টি সুপারিশের মধ্যে সরাসরি আমরা 141টি সুপারিশের সাথে একমত, 14টা সুপারিশে আংশিক একমত, 64টি সুপারিশে মন্তব্যসহ ভিন্নমত, অন্যান্য মতামত, আর 24টা সুপারিশে কেবল আমরা একমত হইনি। এই বিষয়ে আমরা আমাদের বিস্তারিত আলোচনার মধ্যে আমরা তুলে ধরেছি। আপনাদেরকে এই পৃষ্ঠাটা চাইলে আমি পরে দিতে পারবো, আর যদি বিস্তারিত আলাপ করে নির্বাচন সংস্কার সংক্রান্ত আপনারা প্রশ্ন করলে আমি তখন জবাব দিলে খুব সম্ভবত এটাই সুবিধা হবে। এখন আসি বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত এবং দুদক সংক্রান্ত। দুদকের ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা বিস্তারিত রিপোর্টে যাইনি। দুদক সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে খুব সম্ভবত 19টা কি 20টা প্রস্তাব ছিল। তার মধ্যে আমরা সরাসরি 11টার মতো প্রস্তাবে একমত, বাকি 7টা কি 8টা প্রস্তাবের বিষয়ে আমরা নীতিগতভাবে একমত বলে আমরা কিছু মন্তব্য তার মধ্যে দিয়েছিলাম। এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। ওই নীতিগত একমতের ব্যাপারে সংস্কার কমিশনের যিনি ওই সংক্রান্ত সংশ্লিষ্ট সদস্য আছেন, ইফতেখারুজ্জামান সাহেব, তো ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে মোটামুটি ওনারাও একমত যে নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে যে আরও কিছু কিছু বিষয় এখানে আছে, পরিষ্কার করতে হবে, ওনাদের কাজ করতে হবে, আইন সংস্কারের বিষয় আছে, পর্যালোচনার বিষয় আছে, পরবর্তীতে আইন প্রণয়নের বিষয় আছে, কোনোটার সাথে আমরা দ্বিমত করিনি, নীতিগতভাবে একমত করছি। শুধু একটি বিষয়ে দুর্নীতি দমন কমিশনের রিপোর্টের মধ্যে 20টা সুপারিশের মধ্যে শুধু একটি সুপারিশে আমরা একটু ভিন্নমত বা একমত নই বলে আমরা মন্তব্য করেছি। তার কারণ হলো আয়কর আইনের একটা সংশ্লিষ্ট ধারা আছে, সেই ধারাটা সংশোধনের বিষয়ে এখানে কথা আছে। তা আমরা বলেছি যে এই ধারাটা এখনই যদি আমরা পরিবর্তন না করি, যদি আদালতের মাধ্যমে যেভাবে রিপোর্ট চাওয়া হচ্ছে এনবিআরের কাছে সেইভাবেই যদি থাকি, তাহলে আপাতত ভালো, আর না হলে একটা ফ্লাড গেট ওপেন হওয়ার মতো হবে।
সেটা শুধু একটা আইন সংশোধনের ব্যাপার। যদি এটা আরও পর্যালোচনার মাধ্যমে আইনটা যদি এখনই সংশোধনের প্রয়োজন হয় সেই বিষয়ে ওনারা চিন্তা করবেন। আমরা বলেছি এই বিষয়ে আপনারা একটু আরও চিন্তা ভাবনা করে দেখেন। তার মানে দুর্নীতি দমন কমিশনকে আমরা সর্বোচ্চ কার্যকর দেখতে চাই। সেজন্য আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে 20টা রিপোর্ট আছে তার মধ্যে কেবল একটা রিপোর্টে একটু আপত্তি দিয়েছি। সেইটাও আমার মনে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে, আইন সংশোধনের মধ্য দিয়ে যদি যখন করা সম্ভব হলে পূর্ণাঙ্গভাবে রিপোর্ট আপনারা বলতে পারবেন 100% একমত। এবং দেশে দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষভাবে কার্যকরভাবে কাজ করুক এবং সেই সেবা জাতি পাক, সেটা আমরা চাই। এখন বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, ওইখানে সংবিধানের মধ্যে যে অংশটা বিচার বিভাগের ভাগ আছে সেই বিভাগে তো আপনাদের সাথে আলাপ হয়েছে সংবিধানের অংশে সংস্কার কমিশনে। এর বাইরেও বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক একটা বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছিল, যেখানে সংবিধানের অংশ বাদেও আরও বিভিন্ন আইন কানুনের প্রশ্নে তাদের বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব আছে। সেখানে আমরা দেখেছি মোট 28টা চ্যাপ্টারে ওনারা সংস্কার প্রস্তাব দিয়েছেন। 28টা চ্যাপ্টারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে এখানে চিহ্নিত করতে পেরেছি 89টি প্রস্তাব। সেই 89টি প্রস্তাবের ব্যাপারে আমরা বিস্তারিত মতামত দিয়েছি। তার মধ্যে আমরা 62টি বিষয়ে আমরা একমত হতে পেরেছি সরাসরি বা নীতিগতভাবে একমত। 9টি বিষয়ে আমরা মন্তব্যসহ আংশিক একমত হয়েছি এবং 18টি বিষয়ে ভিন্নমত পোষণ করেছি। এখন আরও হয়তো ওনাদের সাথে বিচার বিভাগ সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আমাদের আলোচনা হবে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। এইখানে হয়তো আমরা আরও অনেক বিষয়ে কাছাকাছি আসতে পারবো। আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক, সেটাও আমরা চাই। আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে আওতাধীন সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে দুর্নীতিটাকেও আমরা ইনক্লুড করতে চাই। আমরা অধস্তন আদালত, এখন অবশ্য সেই অধস্তন আদালতকে সংস্কার কমিশন বলছে স্থানীয় আদালত, সেই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। যদি এখন থেকে স্থানীয় আদালত আমরা বলতে চাই, তাহলে স্থানীয় আদালতের অর্থাৎ পূর্বের অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা, নিয়োগ, বদলি, ডিসিপ্লিন সহ অন্যান্য সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে রাখার জন্য আর্টিকেল 116-এ আমরা পরিবর্তন আনতে চাই। সে বিষয়ে আমরা একমত। তবে বর্তমান অবস্থা বহাল রেখে আর্টিকেল 116 বর্তমান অবস্থা বহাল রেখে সচিবালয়ে প্রতিষ্ঠা করার বিষয়ে কিছুটা জটিলতা আছে, কিন্তু আমরা চাই সুপ্রিম কোর্টের একটি সচিবালয় হোক। এবং এখানে একটা বিষয় আমরা নতুনভাবে প্রস্তাব করেছি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে এই অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং অন্যান্য বিষয়গুলো ডিল করার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল নামে আলাদা একটা জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক। সেটা আমাদের প্রস্তাব। সচিবালয় তো আলাদা থাকবেই এবং সেই ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিলের ফাংশন হবে একই, ডিসিপ্লিন এবং মিসকন্ডাক্ট এগুলোর সাথে দুর্নীতিও যেন এখানে কাউন্ট করা হয়। এবং আমরা উভয় ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল যদি গঠিত হয়, উভয় ক্ষেত্রে আমরা বলেছি অভিযোগকারীর অভিযোগ যেন আমলে নেওয়া হয় এবং সেগুলো যেন তদন্ত হয়। ওখানে আরও কিছু পরিবর্তনের কথা ডিটেইল ওনারা প্রস্তাব করেছেন, সংবিধান অংশও করেছেন, জুডিশিয়ারির প্রস্তাব সংস্কার কমিশনের মধ্যেও করেছেন। সেগুলো বিস্তর আলাপ আলোচনা করার আমার মনে হয় এখানে সেই সময় নাই। সেগুলো অধিকাংশ বিষয়ে লিগ্যাল ম্যাটার্সে আমরা কাছাকাছি আসার চেষ্টা করেছি। এগুলা সব কিছুই হয়ে যাবে। আমরা আশা করি কিছু কিছু বিষয়ে যে আমাদের দ্বিমত আছে বা ভিন্নমত আছে এগুলো ওনারা বিবেচনায় নেবেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আমি আর্টিকেল 95 সম্পর্কে আপনাদের আগে বলেছি, যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধ্যাদেশ সম্পর্কে আগে বলেছি যে এটা যেন যথাযথ এবং সাংবিধানিক প্রক্রিয়া হয়, আমরা সেটা চাই। আর্টিকেল 116 সম্পর্কে আপনাদেরকে বলেছি, এখানে সচিবালয় প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য এখন যেটা রাষ্ট্রপতির মাধ্যমে হয় ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস, সেটা আমরা রিমুভ করার পক্ষে একমত। তবে সেটার জন্য একটা পরবর্তী সংসদের সংবিধান সংশোধিত হতে হবে, সেটা আমরা বলেছি। এবং আর্টিকেল 147 অনুসারে যে যারা
ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে সাংবিধানিক পদের অধিকারী প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানে স্পিকার, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস সহ আরও যারা সাংবিধানিক পদাধিকারী আছে তাদের অধিকার, বেতন ভাতা, পারিশ্রমিক ইত্যাদির বিষয়ে বলা আছে। সেই জায়গায় আমরা মনে করি না যে ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচার কর্ম বিভাগে নিয়োজিত যারা আছেন তাদেরটাও এখানে এই অবস্থায় সংবিধানের 147-এ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের এই জায়গায় আনা উচিত। তাহলে পরে অন্যান্য কর্ম বিভাগের মধ্যেও একই দাবি উঠতে পারে। সব কিছু সংবিধানে থাকে না, এটা আলাদা আইন করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে যদি ওনারা মনে করেন আলাদা আইন করে সেই বিষয়টা রাখা যেতে পারে, বাট নট ইন কনস্টিটিউশন। এগুলো বলা হয়েছে। আর বিচারকদের বয়সের ক্ষেত্রে ওনারা 70 বছর পর্যন্ত বৃদ্ধি করেন একটা প্রস্তাব দিয়েছেন। সেই বিষয়টাতে আমরা বলেছি যে এটা আরও পর্যালোচনা করা দরকার, কারণ অন্যান্য কনস্টিটিউশনাল বডি অথবা কনস্টিটিউশনাল বডির বাইরেও দেশে বিভিন্ন প্রজাতন্ত্রের কর্মে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তাদের মধ্য থেকেও একই দাবি আসতে পারে সবার বয়স বাড়ানোর ক্ষেত্রে। সেটা একটা বিশদ পর্যালোচনার দাবি করে আলোচনার দাবি রাখে। সেই জন্য আমরা এটা এখনই বিবেচনা না করার পক্ষে মতামত দিয়েছি। তারপরে সেটা আলাপ আলোচনা করে দেখা যাবে। এই জাতীয় আরও অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি, এগুলো বিস্তারিত এখানে বলার আমার মনে হয় যথেষ্ট সময় নাই। তাহলে বিচার বিভাগ নিয়ে আলোচনা হলো, প্রশাসন নিয়ে আলোচনা হলো, দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হলো, তার আগে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোচনা হলো, এবং তার আগে দুপুরের আগে আপনাদের সাথে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্ট এটা নিয়ে ডিটেইল আলাপ করেছি। আজকের তৃতীয় দিনের মতো আমাদের আলোচনা শেষ করেছি। আমি মনে করি আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে। এরপরে যদি কোনো বিষয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনার প্রয়োজন হয় অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবে আমরা সময় নির্ধারণ করে তখন করা যাবে। তবে আমরা মনে করি আজকে সংস্কার কমিশন মানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ। যেসব বিষয়ে আপনারা মতানৈক্য প্রকাশ করেছেন, এই বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন, কমিশন কি বলেছে আপনাদের এই বিষয়ে? এটা কোনো প্রশ্ন হলে যেগুলো মতানৈক্য করেছে সেটা মতানৈক্য, আর যেগুলো আমরা একমত হয়েছি অথবা আংশিক একমত হয়েছি অথবা কাছাকাছি আসতে পেরেছি সেগুলোর প্রায় সব লিখিত তালিকা আপনাদের আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দিয়েছি, লিখিতগুলো দিয়েছি, ওখানে দেখবেন। আমরা ডিসকাশনের জন্য উই আর ওপেন। আমরা সংস্কারের জন্য বিএনপি হচ্ছে সংস্কারের প্রথম প্রস্তাবক। এই সরকার গঠিত হওয়ার আরও 1.5 বছর আগেই আমরা বিএনপির পক্ষ থেকে 31 দফা যে প্রণয়ন করেছি তার মধ্যে মুদ্রা কথায় মূল কথাগুলো প্রিন্সিপালগুলো লেট ডাউন করা আছে। এখন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এই সরকার আসার পরে, সেটা আমাদের কাজটা একটু এগিয়ে থাকলো, এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। সেটা কাজটা এগিয়ে থাকলো। এখন যদি আমাদের সাথে আরও আলোচনার প্রয়োজন হয় ওনারা যখনই আমাদেরকে আহ্বান করবেন আনুষ্ঠানিকভাবে আমরা তৈরি আছি, আমরা আলাপ করব। আমরা বেসিক ডেমোক্রেটিক স্টাইলের বিরুদ্ধে, যে মেম্বাররা ইলেক্টেড হবে তারা চেয়ারম্যান বানাবে, এই তো এটার বিরুদ্ধে আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রশাসিত হবে, এটার সংবিধানের মূল এসেন্স বক্তব্য, সেটা গেল। আর ওই যে জাতীয় জেলা সমন্বয় কাউন্সিল ওই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। সেটা আগেরও ছিল যে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর ছিল, যা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ছিল, সেই আদলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে যে জেলা সমন্বয় কাউন্সিল বা যে নামে ডাকা হোক সেটা গঠন করা যেতে পারে। আমরা যেটা বলেছিলাম যে মনে হয় 131টা প্রস্তাব সংবিধান সংক্রান্ত বিষয় আছে, এই কাগজগুলো এখানে হাতে নেই, তার মধ্যে স্প্রেডশিটে আসছিল মাত্র 70টি। এটা নিয়ে আমি আলাপ করতে চাই না। 131টার মধ্যে সংবিধানের কি কি বিষয়ে আপনারা মেজর বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেই বিষয়গুলোতে আমরা অনেকটা কাছাকাছি আসতে পেরেছি। যেমন সংসদের বাকিগুলো তো সবই একমত। সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্যের বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারীর আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করে, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই দুই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন মত আছে। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটা চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অফ দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি, আবার করার প্রয়োজন নেই। সংবিধানের মূলনীতির বিষয়ে
মানে যেটা প্রিয়াম্বলের মধ্যে আসবে সেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারটা আমরা ইনক্লুড করব। আর আপনারা যদি চান পঞ্চম সংশোধনী পরবর্তীতে যেইভাবে প্রস্তাবনাটা ছিল সেটার কপি আমরা দিতে পারি অথবা আপনারা কালেকশন করতে পারেন, তার সাথে আমরা একমত এবং ওইটার সাথে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক নির্বিচার আমরা অ্যাড করতে চাই। একই মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 8, 9, 10 এবং 12 প্রবাবলি এগুলো যে ওনারা রিপ্লেস করতে চেয়েছিলেন, আমরা বলেছি রিপ্লেস করার সাথে আমরা একমত, কারণ ওখানে ধর্মনিরপেক্ষতা আছে, এটার বিরুদ্ধে আমরা নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করা হয়েছে সেটারও বিরুদ্ধে আমরা সেই আর্টিকেলগুলো রিপ্লেস করা হোক এটার সাথে একমত। কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে পঞ্চম সংশোধনীতে গৃহীত অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক। তো ওনারা মোটামুটি রাজি হয়েছেন, তবে ওনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আর রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 13 থেকে আর্টিকেল 23 ক পর্যন্ত যে ওনারা নতুনভাবে প্রস্তাব করেছেন যে এগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে গিয়ে স্বাধীনতা এবং মৌলিক অধিকার নামে আলাদা একটা চ্যাপ্টার করতে পারি কিনা সেই বিষয়ে আমরা একমত হতে পারিনি, কারণ আমরা বলেছি যে ফান্ডামেন্টাল রাইটস ভাগে যখন আমরা এগুলো শিফট করব তখন এটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এনশিওর করা। তো আপনারা সবাই জানেন যে রাষ্ট্রের জন্য কিছু জিনিস এনশিওর করতে হয়, সেটা হচ্ছে যে স্টেট এটা ফান্ডামেন্টাল রাইটসগুলো এগুলো ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওর্ড বাই দি স্টেট, এটা হচ্ছে প্রিন্সিপাল। সেই জায়গায় যদি আমরা ফান্ডামেন্টাল রাইটসের সংখ্যা বৃদ্ধি করি সেটা চিন্তাভাবনা করে করতে হবে। তবে যেমন সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা, জরুরি চিকিৎসা প্রাপ্তি, ইন্টারনেট প্রাপ্তি সহ ন্যূনতম মজুরির ক্ষেত্রে যে প্রস্তাবগুলো এসছে এগুলো ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করে এটা বাস্তবায়ন করা যায় কিনা, বলবৎযোগ্য করা যায় কিনা সে বিষয়ে আমরা নীতিগত একমত হয়েছি। তবে সেই প্রস্তাবগুলো ওনাদের কাছ থেকে আবার রিভাইসড এবং রিফাইন আকারে আসলে সেটা আমরা দেখে আমরা তারপর আবার প্রস্তাব দেব। এখন অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আর্টিকেল 48, 56 এবং আইনসভার ক্ষেত্রে 65 বা 66 আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এগুলো সম্পর্কে আমরা প্রায় একমত হয়েছি। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার সাথে এটা একটা বড় প্রশ্ন যে পূর্বের মতো তত্ত্বাবধায়ক সরকার কি জুডিশিয়ারিকে অপশন রেখে চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশন অপশন রেখে থাকবে, নাকি এইটার কোনো বিকল্প চিন্তা করা যায় সেই বিষয়ে ওনাদেরকে বলেছি আপনারাও আমাদেরকে প্রস্তাব দেন, আমরাও পরীক্ষা করে দেখি যে এইটার বিকল্প কোনো প্রস্তাব সাজানো যায় কিনা। যেটা 13 অ্যামেন্ডমেন্ট যেটা বাতিলের রায় জাস্টিস খায়রুল হক সাহেব দিয়েছিলেন, ওইখানে যদিও আমরা এটা মানি না এবং এটা রিভিউতে আছে, ওখানে একটা অবজারভেশন ছিল যে জুডিশিয়ারিকে চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদেরকে এক্সক্লুড করে পার্লামেন্ট চাইলে সেটা অ্যামেন্ডমেন্ট করতে পারে। তো এখন আপনারা বলবেন যে ওনার জাজমেন্টে আপনি মানেন না, তাহলে পরে ওনাকে কোর্ট করলেন কেন? এগেইন আবার বলি, ওনার জাজমেন্টে অনেক কিছু দেওয়া হয়েছিল শর্ট ভার্ডিক্টে, যেটা পূর্ণাঙ্গ ভার্ডিক্টে দেওয়া হয়নি। বলা হয়েছিল যে পরবর্তী 2টা নির্বাচন পার্লামেন্ট চাইলে এই পদ্ধতি করতে পারে, সেইখানে ওনারা উল্লেখ করেছিলেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড বলেছে সেফটি অফ দি স্টেট অ্যান্ড সেফটি অফ দ্য পিপুল ইজ দ্য সুপ্রিম ল। এই কোর্টগুলো বলেছে, আমি ওনার শর্ট ভার্ডিক্টটা মুখস্থ করে বলতেছি। তো এই 3টা উল্লেখ করেই ওনারা বলছিলেন যে সেফটি অফ দি পিপুল, সেফটি অফ দি স্টেট ইজ দ্য সুপ্রিম ল, এটা ওনার ভার্ডিক্ট। এবং ডক্ট্রিন অফ নেসেসিটি বলছে যে নেসেসিটি ক্রিয়েটস ল, উনি বলছেন সেই হিসাবে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আরও 2বার করা যায় কিনা। কিন্তু পরবর্তী সেই সময় ফ্যাসিস্ট গভর্নমেন্ট এটা মানে নাই, ওনার ফুল ভার্ডিক্ট আরও 16 মাস পরে দিয়েছে, সেটাও অন্যায় হয়েছে। এবং ভার্ডিক্ট আসার আগে শর্ট ভার্ডিক্টের পরে 5 মাস পরে 2011 সালে জুন মাস ওনারা একটা 15 অ্যামেন্ডমেন্ট করলেন, যেটা এখন উড়িয়ে দেওয়া হয়েছে। যে 3জন চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশনের বাকি 2জন জাস্টিস সহ একটা কমিটি করা যায় কিনা যে বেঞ্চ ঠিক করার জন্য, এটা ছিল আপনার দ্বিতীয় প্রশ্ন, বটম আপ করলাম। তো সেই ক্ষেত্রে কোনো নতুন প্রস্তাব আমরা পাইনি। এখন যদি আপনারা সেটা প্রস্তাব আকারে দিতে চান, আপনার জনমত সৃষ্টি করে আপনার লেখালেখি করতে পারেন, সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এই মুহূর্তে আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না। আর হচ্ছে চিফ জাস্টিসের ক্ষেত্রে কেন আমরা অপশন রাখতে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি সেটা আপনি যেটা বললেন যে অতীতে দেখা গেছে যে সুপার সিড হয়ে খায়রুল হক হয়েছে, সুপার সিড হয়ে আর মোহাম্মদ হাসান হয়েছে, এগুলো আমরা জানি এই প্র্যাকটিসটা। তখন গভর্নমেন্ট কে ছিল? আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, ফ্যাসিস্ট কায়দায় করেছে। আমরা এখন গভর্নমেন্ট করতে চাচ্ছি কীভাবে? কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে, ফ্রি ফেয়ার এবং নিউট্রাল ইলেকশনের মধ্য দিয়ে।
একটা সোভারেইন অথরিটির জনগণের প্রতিনিধিত্বে যখন সরকার পরিচালিত হবে তখন তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কিন্তু আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে এই অপশনটা এই জন্যই দিয়েছি, ইন কেস অফ মানে ডক্ট্রিন অফ নেসেসিটি এমন হতে পারে যে যিনি নেক্সট ইমিডিয়েট সিনিয়র চিফ জাস্টিস হলে সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের মধ্যে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যে সেই ব্যক্তির সম্পর্কে যথেষ্ট রিজার্ভেশন আছে বা তর্ক বিতর্ক আছে, তখন অ্যাটলিস্ট যাতে একটা অপশন থাকে বিচার বিভাগের। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা যখন হবে 21 অ্যামেন্ডমেন্ট হবে তখন কিন্তু ওই এক্সিকিউটিভের ফাংশন কিন্তু ভেরি লিমিটেড হয়ে যাবে জুডিশিয়ারির ক্ষেত্রে। তখন জুডিশিয়ারি চিফ জাস্টিস এবং জুডিশিয়ারি এমন একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় যাবে, শুধুমাত্র নমিনাল হেড অফ দি স্টেট হিসাবে অ্যাজ হেড অফ দি স্টেট প্রেসিডেন্টের শুধু সই করা ছাড়া বাকি সমস্ত কর্ম চিফ জাস্টিসের হাতেই থাকবে, এরকম একটা বিধান তখন হবে। তখন এটা মিসইউজ হওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে আমি জানি না। তারপরেও এটা ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। এটা তো আমাদের প্রস্তাব, সেই প্রস্তাবটা এখন ওনারাও এগ্রিড হয় নাই, আমরাও এটার বিষয়ে আমাদের প্রস্তাব দিয়েছি। পরবর্তীতে আলোচনা করে যেটা বেটার হবে সেটা হবে। এটা অনলি প্রপোজ। কোর্ট নাল অ্যান্ড ভয়েড করতে পারেন, এটা কোর্টের মানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অপারেটিভ ইজ এ ভয়েড অ্যান্ড ইজ অফ নো লিগ্যাল অ্যাকশন, নো লিগ্যাল ইফেক্ট, সরি, এটা থাকে আল্ট্রা ভায়ার্স অ্যান্ড হ্যাঁ উইথ অ্যান্ড অফ নো লিগ্যাল অ্যাকশন করে। তা আমরা এটাকে নর্মালি ল্যাঙ্গুয়েজটাকে মনে করি যে দিস ইজ আনকনস্টিটিউশনাল, আল্ট্রা ভায়ার্স অ্যান্ড অফ নো লিগ্যাল অ্যাকশন ইফেক্ট, এটা এইভাবে বলে। তা এখন সব ক্ষেত্রে এই বিষয়গুলো এইভাবে আমরা চিন্তা করতে চাই না, কারণ নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা যদি এই জেলা সমন্বয় কাউন্সিলটা গঠিত হয় যেটা প্রস্তাব করেছে, সেই জেলা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপরে তো আরও নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদের যদি এটা তাদের মাধ্যমে যদি এটার সভাপতিত্ব বা কমিটির হেড করা হয় কোনো গভর্নমেন্ট অফিসিয়াল ছাড়া, সেটা বেটার হয় না? সেই জন্য আমরা বলেছি যে এটার সাথে আমরা নীতিগতভাবে একমত, করা যায় জেলার সমন্বয় কাউন্সিল, তবে এটার বিস্তারিত আইন কানুনের মধ্য দিয়ে সেটা পরে রুলস প্রণয়ন হবে, তার ডিটেইলিং প্রণয়ন হবে, সেটা তখন দেখা যাবে। বাট আইডিয়া ইজ গুড, সেই জন্য আমরা এটা একমত হয়েছি। এনসিসির বিষয়ে আমরা বিস্তর আপনাদের সাথে কথা বলেছি, 2-3 দফায় কথা বলেছি। এটা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের এই ধারণাটা নতুন এবং বাংলাদেশে এটার কোনো এক্সপেরিমেন্ট হয় নাই। আমাদের পলিটিক্যাল কালচারে এবং সংসদীয় ইতিহাসে এটা একটা নতুন আইডিয়া, এবং আমরা পরীক্ষা করে যতটুকু দেখলাম এইখানে 2টা সময়ে যখন সংসদ থাকবে না অথবা সংসদ ভেঙে দেওয়া হবে তখন মাত্র কেবল 4 জন ব্যক্তি থাকবেন, তার মধ্যে একজন কেবল ইনডাইরেক্টলি ইলেক্টেড থাকবেন, বাকি 3 জনের হাতে সুপ্রিম পাওয়ার থাকবে, তখন রাষ্ট্রের অবস্থা হয়তো ইমব্যালেন্সড হয়ে যেতে পারে। আর তাছাড়া যে সংবিধানের এসেন্স হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র সবসময় পরিচালিত হবে, অ্যাকসেপ্টিং দি কেয়ারটেকার প্রভিশন, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে এসছে, সেটাও হয়তো একসময় রাষ্ট্র যদি আমরা সেই পর্যায়ে উপনীত হতে পারি তখন হয়তো সেখান থেকেও আমরা উন্নীত হতে পারবো। ধন্যবাদ।